নিয়ে এলাম আরেকটা মারাত্মক জম্বি মুভি এক্সপ্লেনেশন, যেইটা শুরুতে তোমাদেরকে অনেক বিনোদন দিলেও শেষের দিকে আসলে তুমি ইমোশন হতে বাধ্য। তো আর বেশি কথা না বলে 2021 সালে মুক্তি পাওয়া রেড ডিজাস্টার মুভিটা এক্সপ্লেইন করা যাক। তো মুভির শুরুতেই আমরা একটা ব্যস্ত রেল স্টেশন দেখতে পাই, যেখানে প্রচুর মানুষ আসছে এবং যাচ্ছে। একইভাবে জ্যাং নামে এক ব্যক্তি তার বড় মেয়ে টিং টিং ও তার ছোট ছেলেকে নিয়ে অন্য একটি শহরে তার আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য এসেছে। স্টেশনে হাঁটতে হাঁটতে জ্যাং টিং টিং কে তার মেজ মেয়ে লিংলিং এর ব্যাপারে জিজ্ঞেস করে। তখন টিং টিং বলে গত 2 মাস থেকে লিংলিং ঠিকভাবে ক্লাস করছে। জ্যাং এটা শুনে অনেক রেগে গিয়ে বলে অনেক কষ্ট করে তাকে মেডিকেল কলেজে আমি পড়াচ্ছি, আর সে কিনা কলেজ ফাঁকি দিচ্ছে। দাঁড়াও, তাকে পেয়ে নিয়ে আগে, খবর আছে। এই বলতে বলতে তারা তাদের ট্রেনের সামনে এসে দাঁড়ায়। ঠিক তখনই জ্যাং সেখানে খেয়াল করে সেনাবাহিনীর একটি টিম তাদের ট্রেনে উঠছে এবং তাদের সাথে একজন সুন্দরী মেয়েকেও দেখা যাচ্ছে, যা দেখে জ্যাং এর একটু সন্দেহ হয়। যাই হোক, স্টেশন মাস্টার বাঁশিতে ফু দিলে তারা তাড়াতাড়ি করে ট্রেনে উঠে পড়ে। ঠিক তখনই কোথা থেকে জানি সময়ে ভুল লাইনে একটা ট্রেন আসে। তো স্টেশনের নিরাপত্তা কর্মীরা দূরে গিয়ে ট্রেনের দরজাটি খুললে সেখান থেকে গড়িয়ে রক্ত পড়তে থাকে এবং অসংখ্য মৃত মানুষের লাশ দেখা যায়। এটা নিয়ে নিরাপত্তা কর্মীরা নিজেদের মধ্যে কথা বলা শুরু করে এবং স্টেশনের মধ্যে একটা হই হুল্লোড় পরিবেশ সৃষ্টি হয়। অন্যদিকে জ্যাং কিছু বুঝতে পারছিল না বোঝাই সে তার ট্রেনের জানলা থেকেই দেখার চেষ্টা করে, কিন্তু নিজের জানলা দেখতে না পারায় সে আরেকজনের সিটের উপর জিউকে দেখার চেষ্টা করে। ওই সিটের ব্যক্তিদের রেগে গিয়ে তাকে বলে, এই বুড়োর বাচ্চা, চোখে দেখিস না? সাথে সাথে সেখানে টিনটিনে চলে আসে এবং লোকটির হাত তার বাবার কলার থেকে ছাড়িয়ে দেয় এবং কিছু কথা শুনিয়ে দেয়। এটা থেকে সেই লোক টিনটিনের শরীরে হাত দিতে যায়। তখনই সেখানে একটা টাক লোক এসে তার হাতটি ধরে একটা জোরসোরে একটা মোচড় দিয়ে দেয়। তো এইখানে মূলত এই খারাপ লোকটি হচ্ছে ডাকাত দলের একজন সদস্য। আর যখন ডাকাত দলের সর্দার এটা দেখে, তখন সে তার বন্দুক দেখিয়ে সেই ভালো ব্যক্তিকে বলে সে আমার ছোট ভাই, তাকে ছেড়ে দাও। সে হয়তো বুঝতে পারেনি তাই এটা করেছে, আর এর বিনিময়ে তুমি এই টাকাটা রাখতে পারো। কিন্তু সেই ভালো ব্যক্তিটি সেই টাকাটা নেয় না, আর সে খারাপ ব্যক্তিটিকেও ছেড়ে দেয়। যাই হোক, এদিকে ট্রেনটাও অলরেডি ছেড়ে দিয়েছে। অন্যদিকে ট্রেনের ভিতরের লোকেরা বলাবলি করছিল যে শুনলাম আজকাল বিড়াল আর ইঁদুরকে শিকার করে না, বিড়াল নাকি ইঁদুরগুলোকে খুবই ভয় পায়। যাই হোক, এদিকে ডাকাত দলের সদস্যরা প্ল্যানিং করতে থাকে যে কখন তারা এই ট্রেনটিকে হামলা করে হাইজ্যাকে নিয়ে আসবে। এরপর টিনটিনদেরকে দেখা যায় যে কিনা ওই ভালো ব্যক্তিটিকে ধন্যবাদ দিচ্ছে তাদেরকে সাহায্য করার জন্য। এরপর সেই ভালো ব্যক্তিটি জানায়, আমার নাম ডু। যাক, ভালো হয়েছে, এই টাকলার একটা নাম পাওয়া গেছে। তো টিনটিন এটা জানার পর ওই টাকলাকে ডু ভাই নামেই বলতে শুরু করে। তো টিনটিন ও ডু তাদের নিজেদের মধ্যে গল্প করতে থাকে। তো এক পর্যায়ে হঠাৎ তারা সিলিং এর উপর থেকে কিচিরমিচিরের শব্দ শুনতে পায়। এর মধ্যে জ্যাং কি ভেবে জানি অন্য একটি বগির দিকে যেতে শুরু করে। তো জ্যাং অন্য একটি বগিতে এসে সকল ব্যক্তিদেরকে এক এক করে দেখতে থাকে। এখানে দেখে মনে হচ্ছে সে কাউকে খুঁজছে। এদিকে ট্রেনে ওঠা সেনাবাহিনীর একজন মেজর তার হবু বউ লিংলিং এর সাথে তাদের বিয়ের পরিকল্পনা করছে। যাই হোক, এরপর জ্যাং এসে লিংলিংকে বলে, তুই এখানে কি করছিস, চল আমার সাথে। এই বলে সে লিংলিং এ হাত ধরে সেখান থেকে নিয়ে যেতে চায়, কিন্তু সাথে সাথে সেনাবাহিনীর সৈন্যরা তাকে ধরে ফেলে। এরপর মেজর লিংলিংকে বলে সেই ব্যক্তিটিকে চিনে কিনা, কিন্তু লিংলিং তাকে চিনতে অস্বীকার করে। এরপর জেং রেগে যায় এবং তাকে বলে, তুই আমাকে চিনিস না, দাঁড়া দেখাচ্ছি তোকে। এসব দেখে মেজর তার সৈন্যদেরকে বলে, একে তোমরা বন্দি করে নিয়ে যাও। এরপর সৈন্যরা কথা মতো তাকে একটা ছোট্ট একটা রুমে নিয়ে গিয়ে হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে রাখে। এগুলো দেখে জ্যাং বলে, আরে হচ্ছেটা কি, আমি ওই মেয়ের বাবা, আর তোমরা এইভাবে আমাকে বিধেই বা কেন রাখছো? এটা শুনে সৈন্যরা তাকে বলে, মেয়ে আবার বাবাকে অস্বীকার করে নাকি, আজ প্রথম শুনলাম। এগুলা বলে তারা হাসাহাসি করতে থাকে এবং তাকে বলে সে আমাদের মেজরের বউ হতে চলেছে, আর তোর মতো পাগল আমাদের সাহেবের বউয়ের বাবা কিভাবে হয়। তো এর মধ্যে তারা সেখানে একটা ব্যক্তির আর্তনাদ শুনতে পায়। এটা দেখে সৈন্যরা তাড়াতাড়ি তার কাছে গেলে লোকটি ততক্ষণে মাটিতে লুটিয়ে পড়েছে। এরপর কোথা থেকে জানি এক ইঁদুর এসে সেই সৈন্যগুলাকে উপর আক্রমণ করে। তো যে নিচে পড়ে থাকা চাবিটি দেখতে পায় এবং তাড়াতাড়ি করে তুলে নিয়ে তার হ্যান্ডকাপটি খুলে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসে। যাই হোক, এদিকে সেনাবাহিনী কম্পার্টমেন্টে দুইজন সাধারণ দম্পতি ছিল। সেখানে সেই মেয়েটি তার স্বামীকে বলে, এই শোনো, সিলিং এর উপরে কি যেন একটা শব্দ হচ্ছে, আমার মনে হচ্ছে ইঁদুর হবে, তুমি একটু দেখো তো ব্যাপারটা কি। বেচারা স্বামী বিরক্ত হলেও শেষ পর্যন্ত বইয়ের কথা শুনে ট্রেনের সেই সিলিং এর উপরে লাঠি দিয়ে গুঁতো দিতে থাকে। কিন্তু হঠাৎ একটা জায়গায় গুঁতো পড়ে সেই জায়গাটি ভেঙে যায় এবং সেখান থেকে এক নয় দুই নয় পুরো শত শত ইঁদুররা সেই বগিতে ঢুকিয়ে পড়ে।
এরপর ইঁদুররা একের পর এক সবাইকে আক্রমণ করতে থাকে। সবার অবস্থা খারাপ দেখে সেনাবাহিনী প্রধান সবাইকে পাশের বগিতে যেতে বলে। মেজরও লিংলিংকে নিয়ে পাশের কামরায় চলে যায়। এদিকে জ্যাং যখন পালিয়ে নিজের বগিতে যেতে চায়, সে এসে দেখে তার সামনে শত শত ইঁদুর মানুষ খাচ্ছে। সেই বগির মানুষেরা ইঁদুরের গুলার কামড় খেয়ে একেবারে বেহাল দশা। এটা দেখে সে পুরো হতভম্ব হয়ে যায় আর মনে মনে বলে এসব হচ্ছেটা কি। যাই হোক, এরপর সে বুদ্ধি খাটিয়ে মেঝেতে পা নেয়া দিয়ে শুধু সিট ও বাক্সের উপর পা দিয়ে সে কোন রকমে সেই বগিটি পার হয়। তো এরপর জ্যাং তার নিজের বগিতে ফিরে এসে সবাইকে বলে ইঁদুর আসছে, তাড়াতাড়ি পালাও এখান থেকে। এটা শুনে সব লোকেরা তাকে পাগল বলে এবং তার উপর হাসাহাসি করতে থাকে। তারা বলে ইঁদুরকে আবার ভয় পাওয়ার কি আছে, তাদেরকে তো আমরা এমনিতেই মেরে ফেলি। এসব শুনে জ্যাং কোনো মানুষের কথা না শুনে তার মেয়ে টিং টিং ও তার ছোট ছেলেকে নিয়ে অন্য বগিতে যাওয়া শুরু করে। তো সে সেখান থেকে চলে যাওয়ার পরে সেখানে একটা মির্গি রোগীর মতন একটা লোক এসে ছটপট করতে থাকে। এরপর কিছুক্ষণের মধ্যে এক ঝাঁক ইঁদুর সে বগিতে ঢুকে পড়ে। এ দেখে ট্রেনের মানুষেরা তাদের নিজের জীবন বাঁচাতে এক বগি থেকে অন্য বগিতে ছুটতে থাকে। এক কথায় সবাই এখন নিজের জীবন বাঁচাতে ব্যস্ত। এর মধ্যে জেন, টিনটিন ও ডু পিছনে পড়ে যায়। পালাতে গিয়ে এক ব্যক্তি কামরার দরজা মানে বর্গির দরজা বন্ধ করে দিলে জেন, টিনটিন ও ডু সহ আরো অনেকে দুই বগির মাঝে একটা ছোট জায়গায় আটকা পড়ে। যাই হোক, অন্যদিকে সেনাবাহিনী কর্মকর্তারা একেবারে সামনের বগিতে পৌঁছে গিয়েছিল। এরপর সেনাবাহিনী কমান্ডার আদেশ দেয় এই বগির গেটটা লক করে দিতে এবং এটা বলে সে যেন ট্রেনের অন্যান্য বগিগুলা এই ট্রেন থেকে আলাদা করে দেয়। মেজর এটা শোনার পর পুরো স্তব্ধ হয়ে যায় আর লিং কান্না করতে করতে বলে ওই বগিতে আমার বাবা, ভাই, বোন আটকা পড়ে আছে, আমি তোমার পায়ে পড়ি, প্লিজ এটা করো না। কিন্তু আর্মির মেজর চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপর সিনিয়র কমান্ডার তাকে আরো জোরভাবে আদেশ করে। এই কথা শুনে মেজর সিনিয়রের কথা মানতে ট্রেনে বগি আলাদা করতে যায়। এদিকে ডু, টিনটিন ও জিন সহ আরো অনেকে দুই বগির মাঝে আটকে থাকে এবং আর্তনাদ করে। তো এসবের মধ্যে ডু সে ছাদে ওঠার একটা রাস্তা খুঁজে পায়। এরপর এটা থেকে ডু বের হয়ে একে একে সবাইকে উপরে তুলতে থাকে। এরই মধ্যে সেখানে সে ইঁদুরেরা সে দরজাটিকেও ভেঙে ফেলে এবং শেষমেশ একজন লোক সেখান থেকে বের হতেই পারে না। এর মধ্যে ঠিক তখনই আর্মির মেজর সেই ট্রেনের বগিটিকে খুলে দেয়। এরপর ডু সেটা লক্ষ্য করে সাথে সাথে পরের বগিতে চলে যায়। এরপর সে টিংটিংকেও পার করে নেয় এবং একেবারে শেষে জ্যাং তার ছেলেকে একটা সুপার হিরো মতন একটা বড় লাফ দিয়ে কোনো মতে ট্রেনে ঝুলে যায় এবং তারা কোনো রকমে সেখান থেকে বেঁচে যায়। যাই হোক, এদিকে লিং খুবই কষ্ট পাচ্ছিল এবং কান্না করতেছিল যখন সে তার বাবাকে বেঁচে থাকতে দেখে। এরই মধ্যে হঠাৎ এক ডাকাত দলে একজন তার সিট থেকে মাটিতে লুটিয়ে পড়ে। তো লিং যেহেতু মেডিকেল ছাত্রী, তাই সে দৌড়ে এসে তাকে চেক করতে বুঝে যায় যে সে হাইপোথার্মিয়া রোগে আক্রান্ত হয়েছে, যেটা ভয়ঙ্কর লেভেলের ছোঁয়াচে রোগ। এটা শোনা মাত্র ট্রেনের সবাই আতঙ্কিত হয়ে তাদের নিজ নিজ শরীর চেক করতে থাকে। এরপর টিং তার ছোট ভাইকে চেক করতে বুঝতে পারে তার ছোট ভাইকেও ইঁদুর কামড়িয়ে দিয়েছে। সবার এমন অবস্থা দেখে সবাই অনেক আতঙ্কিত হয়ে যায়। এর মধ্যে জ্যাং সবাইকে বলে কেউ আতঙ্কিত হবেন না, আমি এই রোগের ঔষধ জানি, আমি এই প্রদেশের হেলথ ডিপার্টমেন্টে চাকরি করি। গত মাসে এই রোগের অ্যান্টিভেনম আমরা ইংল্যান্ড থেকে অর্ডার করেছিলাম আর সেটা সামনের হসপিটালেও থাকার কথা। তো সামনের স্টেশনে ট্রেনটি থামাতে পারলে আমি সেখান থেকে গিয়ে ঔষধটি নিয়ে আসতে পারবো। কিন্তু আর্মির প্রধান সবাইকে বলে ট্রেন সেখানে থামানো যাবে না, কারণ যে স্টেশনে তুমি ট্রেনটি থামানোর কথা বলছো সেই স্টেশনটি অলরেডি বিধ্বস্ত হয়ে আছে। যে খবরটা আমি অনেক আগে জানতে পেরেছি, তাই আমরা সেখানে ট্রেনটি থামাবো না। যেহেতু ডাকাত দলের একজন সদস্য অসুস্থ আছে, তাই ডাকাত দলের এবং ডাকাত দলের লিডার রেগে গিয়ে আর্মি প্রধানকে জিম্মি করে নেয় এবং তাকে একভাবে জোরপূর্বক রাজি করে ট্রেন থামানোর জন্য। যাই হোক, এরপর লিং সেখানে বলে যেহেতু আমরা কিছুক্ষণ পরে ওষুধ পাবো, তাই যারা যারা আক্রান্ত হয়নি তার পাশের বগিতে চলে যান এবং যারা আক্রান্ত হয়েছেন তারা এই বগিতে থেকে যান। কিন্তু লিং এখানে আক্রান্তদের সাথে থেকে যায়। এ দেখে জিং এসে তাকে বলে আমাদের সাথে পাশের রুমে চলো, কিন্তু লিং বলে আমি তাদেরকে সাহায্য করতে চাই। এ শুনে জিং তখন বলে আমার অবাধ্য হয়ে তোমার মা তোমাকে লাই দিয়ে দিয়ে তোমাকে এরকম অবাধ্য বানিয়েছে। তখন লিং জোর গলায় বলে সারা জীবন আমার মাকে তুমি অপবাদ দেওয়া ছাড়া আর কি বা করেছ। এবং লিং আরো বলে আমার মা যখন প্রবলেমে পড়েছে তখন তুমি কোনোভাবে সাহায্য করনি, আর এইসব কারণে আমি কখনো তোমার বাড়িতে যেতে চাই না। যাই হোক, এরপর লিং তার ছোট ভাইয়ের কাছে যায় এবং সে দেখে তাকেও ইঁদুর কামড়িয়ে দিয়েছে। এরপর সে নিজেই ছোট ভাইকে নিয়ে আক্রান্ত রোগীদের সাথেই বসে যায় আর অন্যদিকে টিং তার বাবাকে নিয়ে অন্য বগিতে চলে যায়। যাই হোক, একটু পর তার স্টেশনে এসে পৌঁছে। এ দেখে ডু তার পকেটে কয়েকটা বোম ভরে নেয়। যাই হোক, এরপর ডু, জাং এবং আরো কয়েকজন লোকেরা মিলে ট্রেন থেকে নামে এবং রওনা দেয় হাসপাতালের উদ্দেশ্যে। আর তারা যখন হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিতেই যাবে তখন পিছন থেকে টিং তাদেরকে ডেকে বলে যে আমিও তোমাদের সাথে যাব। অবশেষে মোট 6 জন রওনা দেয় হাসপাতালের উদ্দেশ্যে। তো
তো এরপর তারা যখন শহরের মধ্যে ঢোকে তখন তারা দেখে সত্যি সত্যি শহরটা পুরো একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারিদিকে শুধু লাশ আর লাশ। এরপর সে লাশের স্তূপকে কোনো রকমে পার হয়ে তারা যখন হাসপাতালের সামনে একটা গলিতে আসে তখন তারা দেখে সেখানে হাজার হাজার ইঁদুরেরা বসে আছে। তো প্রথমে তারা চিন্তিত হলে পরে জেং খেয়াল করে ইঁদুরেরা বাড়িগুলোর ছায়াতে দাঁড়িয়ে আছে। এরপর জেং বুঝতে পারে এই প্রজাতির ইঁদুররা রোদ কেশর করতে পারে না। যাই হোক, এরপর তারা ছায়া পেরিয়ে বিল্ডিং গুলো পাইপ গুলো ধরে ধরে সামনে এগোতে থাকে। এর মধ্যে সেখানে একজন পড়ে যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যে ইঁদুরে তাকে ছানাবানা করে ফেলে। এদিকে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের মধ্যে কোথা থেকে জানে এক পাগলের মতো ব্যক্তি ঢুকে পড়ে। সে এরপর বলে এই শহরে সবাই মারা গেছে, আমি শুধু একমাত্র বেঁচে আছি। আর সে এটাও বলে এই প্রজাতির ইঁদুরেরা সূর্যকে খুবই ভয় পায়, সূর্যের আলো না থাকলে তারা এসে আক্রমণ করে মানুষদেরকে খেয়ে ফেলে। এইরকম কথা শুনে ট্রেনের সবাই অনেক ভয় পেয়ে যায় এবং সবাই একজোট হয়ে বলতে থাকে ট্রেনটাকে রাত হওয়ার আগে এখনই ছেড়ে দিতে হবে। যাই হোক, অন্যদিকে জ্যাংদের আরেকজন ইঁদুরের নিচে পড়ে যায় এবং তাকেও ছানাবানা করে ফেলে। অন্যদিকে আকাশ কালো মেঘে ঢেকে গেলে ইঁদুরেরাও ছোটাছুটি করতে থাকে। এ দেখে ডু বোমা বিস্ফোরণ করে কোনো রকমে হাসপাতালের মধ্যে ঢোকে। যাই হোক, তাদের মধ্যে আরেকজন ব্যক্তি একটা কুপি নিয়ে হাসপাতালের মধ্যে চারদিকে দেখতে থাকে, কিন্তু হঠাৎ কোথা থেকে জানে এক ব্যক্তি এসে তাকে আক্রমণ করে এবং তাকে মারতে থাকে। এই দেখে জ্যাং ও ডুয়েরা তাকে আটকায়। এরপর সেই ব্যক্তিটি বলে আমি কয়েকদিন যাবত এখানে এইভাবে আটকে আছি, আর সে কোনো রকমে বাইরেও যেতে পারছে না। এরপর জেং তাকে বলে এই হাসপাতালে আমরা এসেছি এই ইঁদুরগুলোর থেকে বাঁচার ওষুধ নিতে। তো ব্যক্তিটি এই কথা শোনা মাত্রই খুবই খুশি হয়, ভিতরের দিকে দৌড় মারে। এরপর জিং তাকে বলে আমাকে ঔষধের গোডাউনটা খুঁজতে সাহায্য করো। তখন সে তাদেরকে একটি মশাল নিয়ে তাদেরকে ওই রুমে নিয়ে যায়, কিন্তু সেখানেও হাজার হাজার ইঁদুর ছিল, কিন্তু হাতে মশাল থাকার কারণে তারা তাদেরকে কিছুই করে না। যাই হোক, অন্যদিকে আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার কারণে ট্রেনের ভিতরের লোকেরা হইচই শুরু করে দেয় যে তাড়াতাড়ি ট্রেনটা যেন ছেড়ে দেওয়া হয়। এমনকি ডাকাতরাও বেশ বিরক্ত হয়ে গেছে, কিন্তু ট্রেনের ড্রাইভার তাদেরকে বলে আমি তাদেরকে 2 ঘন্টা সময় দিয়েছি, আমি ওয়াদা ভাঙতে পারবো না। কিন্তু ডাকাত দলের লোকেরা তাকে একভাবে জোরপূর্বক রাজি করায় ট্রেন চালানোর জন্য। তাই ট্রেনের ড্রাইভার বাধ্য হয়ে তার অ্যাসিস্ট্যান্টকে বলে ট্রেনটা ছেড়ে দিতে। এরপর জুনিয়র ড্রাইভার সিনিয়রের কথা শুনে ট্রেন ছাড়ার জন্য ইঞ্জিন রুমের দিকে রওনা দেয়। সেখানে উপস্থিত এক মহিলা নিজের জীবনের আশা ছেড়ে দিয়ে সেই বগির দরজাটাই খুলে দেয় এবং সাথে সাথে মোহ ইঁদুর এই বগির মধ্যে ঢুকে পড়ে এবং সবাইকে মেরে ফেলে। সবাই অনেক পালানোর চেষ্টা করলেও কেউ বাঁচতে পারে না। আর এইসব ঘটনা সে অসুস্থ ব্যক্তিরা অন্য বগি থেকে তাদের আর্তনাদ দেখছিল, কিন্তু কোনোভাবে সাহায্য করতে পারছিল না। যাই হোক, অন্যদিকে জেং সে হাসপাতালে মেডিসিন রুমে ঢোকে আস্তে আস্তে সে ঔষধের কাছে যায় এবং সেটা নিয়ে ওই ব্যক্তিকে দিয়ে দেয়। কিন্তু হাসপাতালে ওই ব্যক্তি তাদেরকে ভিতরে আটকে রেখেই সে ওষুধগুলো নিয়ে বাইরে চলে যায়। সেখানে দরজাগুলো খুব পুরনো হওয়ায় কয়েকটা লাথি মারতে এসব দরজাটি ভেঙে যায় এবং তারা কোনো রকমে সেখান থেকে পালাতে সক্ষম হয়। তারা পালাতে গিয়ে ওই হাসপাতালের ব্যক্তিটিকে একটি সিঁড়ির উপর বসে থাকতে দেখে। তারা তার পাশে গেলে দেখতে পায় সে তার স্ত্রী ও তার সন্তানের লাশের পাশে বসে আছে, কারণ যাদের জন্য সে ওষুধগুলো নিয়ে পালালো তারাই তো মারা গেছে। তাই সে ওষুধগুলো কি করবে, তাই সে তাদেরকে দিয়ে দেয়। এরপর জেন সে ওষুধগুলো নিয়ে কোনো দেরি না করে তাড়াতাড়ি পালিয়ে আসতে থাকে। তখনও তাদের পিছনে হাজার হাজার ইঁদুর ধাওয়া করছিল। পালাতে গিয়ে তারা হাসপাতালের সামনে একটা পুরোনো গাড়ি দেখতে পায়। তাই টিনটিন সেই গাড়িটাকে ড্রাইভ করে তাদেরকে সেখান থেকে কোনো রকমে পালিয়ে নিয়ে আসতে থাকে। তবে গাড়ির পিছনেও ইঁদুরগুলো তাদের ধাওয়া ছাড়েনি। যাই হোক, সৌভাগ্যবশত তারা কোনো রকমে বেঁচে যায় এবং স্টেশনে চলে আসে। কিন্তু স্টেশনে এসে তারা দেখে সব মানুষেরা ইঁদুরের কামড়ে মরে আছে। সবাই মরে গেছে ভেবে তারা সেখানে অনেক মনমরা এবং কাঁদতে শুরু করে। কিন্তু তখনই জুনিয়র ট্রেন চালক সুস্থ ব্যক্তিদের দরজাটি খুলে দেয়। অন্তত অসুস্থ ব্যক্তিরা বেঁচে আসে দেখে তারা খুবই খুশি হয়। এরপর জেন সে ওষুধের বাক্সটি নিয়ে ট্রেনে উঠতে যাচ্ছিল, তখনই আর্মির প্রধান তার কাছ থেকে ওষুধের বাক্সটি ছিনিয়ে নেয় আর সে ওষুধের বাক্সটি নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে পালাতে থাকে। তখনই ডো পিছন দিক থেকে এসে আর্মির প্রধানকে পাকড়াও করে যাতে সে ওষুধটা জ্যানকে দিতে পারে। এদিকে ততক্ষণে আকাশের মেঘটাও সূর্যকে ঢেকে ফেলেছে এবং শহরের সব ইঁদুরেরা ট্রেনে এদিকেই আসতে থাকে। এরপর ডো কোনো রকমে আর্মির প্রধানের সাথে লড়াই করে সে ওষুধটা জ্যানকে দিয়ে দেয়। অন্যদিকে জুনিয়র ট্রেন চালক সবাই উঠে গেছে ভেবে ট্রেনটা ছেড়ে দেয়। এদিকে আর্মির প্রধানের সাথে ডু মারামারি করে সে সেখানে লুটিয়ে পড়ে থাকে আর জেনকে বলে আপনি আমার ব্যাপারে ভাববেন না, আপনি দ্রুত গিয়ে ট্রেনের উপর উঠুন। জেন কোনোভাবে তাকে ছেড়ে দিতে চাচ্ছিল না, তবে একদিকে ট্রেন ছেড়ে দিচ্ছে এবং অন্যদিকে ইঁদুরেরাও কাছে ধেয়ে আসতেছে। তাই জেন কোনো উপায় দেখতে না পেয়ে জেন ডুকে ছাড়াই ট্রেনে উঠতে যায় এবং টিং তাকে হাত ধরে ট্রেনে তুলে ফেলে। আর ডুর হাতে না পারায় সে পিছনে পড়ে যায় আর দেখতে দেখতে হাজারো এবং লাখো ইঁদুরেরা এসে তাকে ছিন্ন ভিন্ন করে ফেলে।
তবে দু হাসতে হাসতে এক বীরের মতো সেখানে মারা যায়। ইঁদুরগুলো ট্রেনের পিছে আসতে লাগলেও শেষমেশ তারা ট্রেনটাকে ধরতে পারে না। যাই হোক, জেন ট্রেনের ভিতরে সে ঔষধগুলো সবার মাঝে দিতে থাকে এবং তার মেয়ে লিং লিং আক্রান্ত রোগীদেরকে ইনজেকশন দিতে থাকে। ঔষধটা তাদের শরীরের মধ্যে গেলে তারা সবাই একটু ভালো অনুভব করে। যাই হোক, গল্পটা কিন্তু এখানে শেষ হয়ে যেতে পারতো একটা খুশি বিনোদনের মাধ্যমে, কিন্তু ভবিষ্যতে তোমার সাথে কি হতে চলেছে এটা শুধুমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কেউই জানে না। কিছুদূর যাওয়া মাত্র জুনিয়র ট্রেন চালকটি ট্রেনটা হঠাৎ থামিয়ে দেয়, কারণ ট্রেন চালানোর লাইনে একটা বড়সড় দুর্ঘটনা ঘটছে। তো সেখান থেকে সে অচল বগিটা সরিয়ে দিতে না পারলে তারা সেখান থেকে আর এগোতে পারবে না। কিন্তু ভয় পেয়ে কেউ আর সেখানে যেতে চায় না, তাই জেন একাই ওয়ান ম্যান আর্মি হয়ে ট্রেনের বগিটাকে সরানোর জন্য এগিয়ে যায় এবং পিছনে পিছনে তাদের মেয়ে টিং টিং আসে। কিন্তু দুইজনের পক্ষে তো এই ট্রেনের বগিটা সরানো সম্ভব না, তাই ট্রেনের ভিতরে থাকা লিং লিং সবাইকে তিরস্কার করে বলতে থাকে, তোমরা সবাই এতটা নির্লজ্জ কিভাবে হতে পারো, যেখানে তোমাদেরকে একই ব্যক্তি দুইবার রিস্ক নিয়ে তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করেছে এবং তোমাদেরকে সফলভাবে বাঁচিয়েছে, আর তোমরা কিভাবে বা পারছো এখানে বসে থাকতে, যেখানে সে এতবার রিস্ক নিয়ে তোমাদেরকে বাঁচিয়েছে। তো এই কথা শুনে তারা তাদের ভুল বুঝতে পারে এবং সাহায্য করতে যায় সেই বগিটাকে সরানোর জন্য। ঠিক তখনই দেখা যায় দূর থেকে হাজার হাজার ইঁদুরেরা তারা ট্রেনের দিকেই ছুটে আসছে। এ দেখে ডাকাত দলের এক সদস্য তার সারা শরীরে বোম পেঁচিয়ে ইঁদুরের ওদিকে যেতে থাকে, আর যখন ইঁদুরেরা তার কাছে চলে আসে তখন সে বোমটা ব্লাস্ট করে দেয়। তা থেকে অন্যদিকে বগি সরানোর মানুষেরা আরো সাহস পায় এবং বগিটাকে আরো তাড়াতাড়ি ছড়ানোর চেষ্টা করে এবং কিছুক্ষণের মধ্যে তারা সেই বগিটিকে সরিয়ে দিতে সক্ষম হয়। ততক্ষণে ইঁদুরেরা তাদের কাছেই পৌঁছে গেছে। এ দেখে সবাই ট্রেনে উঠতে থাকে, কিন্তু এরপর জুনিয়র ট্রেন চালক দেখতে পায় সামনে ট্রেনের লাইনটি ভুল দিকে দেওয়া আছে। এরপর সেটা চিৎকার করে জেনকে বলে। এরপর জেন দৌড়ে সেই সুইচটিকে সঠিক লাইনের দিকে ঘুরিয়ে দিতে যায় এবং এদিকে ট্রেন চালক ট্রেনটিও ছেড়ে দেয়। তো এদিকে জেন সুইচটি ঠিক করে দেওয়ার পর আবার যখন ট্রেনে উঠতে যাবে তখন সে দেখে সুইচটি অনেকদিন জং ধরে থাকায় নষ্ট হয়ে আবার ভুল লাইনেই চলে যায়। এদিকে সে দৌড়ে গিয়ে জীবনে মায়া ত্যাগ করে ট্রেনটি না যাওয়া পর্যন্ত সে সেই লাইনটিকেই দৌড়ে থাকে। এরপর ট্রেনটি পার হওয়ার পর সে ট্রেনটিকে ধরার জন্য পিছন পিছন দৌড়াতে থাকে। পর টিং টিং ও লিং লিং যখন জানালাতে দেখতে পায় তাদের বাবা এখনো ট্রেনে উঠতে পারেনি এবং অন্যদিকে ইঁদুরের জিং এর খুব কাছাকাছি চলে এসেছে। শত শত ইঁদুর জিং এর পিছনে দৌড়াতে থাকে। এদিকে টিং টিং ও লিং লিং ট্রেনটিকে থামাতে বলে, কিন্তু জিং তাদেরকে বলে, আমার জন্য তোমাদেরকে ট্রেন থামাতে হবে না, তোমরা এগিয়ে যাও। বলতে বলতে সে সেখানেই পড়ে যায়। সে আর দৌড়ানোর সক্ষমতাই ছিল না। এরপর সে তার মেয়েদেরকে বলতে থাকে, আমাকে তোমরা ভুল বোঝো না, আমি তোমাদেরকে আসলে সত্যি অনেক ভালোবাসি। হয়তো অকারণে আমি তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি, তাই তোমরা আমাকে ক্ষমা করে দিও। ভাই রে ভাই, মুভির এই এক্সপেন্সিভ সিনটা যে আমার এতটাই কষ্ট লাগছে যা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, এরপর সে সেখানে দাঁড়িয়ে যায়, মানে সে আর দৌড়াতে পারে না। আর অন্যদিকে তার মেয়েরা এটা দেখে একদম চিৎকার করে করে কাঁদতে থাকে। এরপর পেছন থেকে ইঁদুরের এসে জেং এর সারা শহর ছিন্ন ভিন্ন করে ফেলে। আর এদিকে ট্রেনটাও তার নিজ গন্তব্যের দিকে ছুটে চলতে থাকে। সে আর কারো জন্য অপেক্ষা করে না। আর এরকম একটা বেদনাদায়ক সিনের মাধ্যমে আজকের মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো মুভিটা তোমাদেরকে কিরকম লাগলো কমেন্টে অবশ্যই জানাবা এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবা।